হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিস রিয়াকশন চ্যানেল। সব প্রায় 2 সপ্তাহ আগে একটা মুভির ট্রেলার এসেছিল, যেটা মানে এই বছরের মোস্ট প্রবাবলি দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি অফ দিস ইয়ার বলা যেতে পারে, এই বছর এবং নেক্সট বছরে। এই বছরের শেষের দিকে একটা ট্রেলার বেরোবে, সরি একটা মানে ফার্স্ট পার্টটা রিলিজ করবে এবং সেকেন্ড পার্টটা নেক্সট ইয়ার রিলিজ করবে 2027-এ। আমি জানি না কতটা এখনো পর্যন্ত শুটিং শেষ হয়েছে বা কতটা কাজ শেষ হয়েছে, কারণ এটাতে এমন ধরনের মুভি যেটা বলতে গেলে পুরোপুরি হাইলি ভিএফএক্স নির্ভরশীল একটা মুভি বা সিজিআই নির্ভরশীল মুভি একটা বলে পরে। গ্রিন স্ক্রিনেই ম্যাক্সিমামটা শুট করার কথা এবং সেইভাবে প্রমোট করছে। ডি নেগেটিভ বলে, ডি নেক বলে যে নামিত মালহোত্রার যে কোম্পানি, আগে ওটা আলাদা ছিল, এখন পরে নামিত মালহোত্রা ওটা অ্যাকোয়ার করেছে। তো তাদের বিশেষত্ব হচ্ছে তারা মানে ওরকম তাদের বড় বিরাট বড় বড় গ্র্যান্ড এরকম সব বড় বড় সব গ্র্যান্ড স্টুডিও আছে গ্রিন স্ক্রিনে, এবং সেখানে হলিউডের অনেক মুভির আর কি কাজ হয়েছে আর কি, ইয়ে অ্যানিমেশন বা যাই বলুন গ্রাফিক্সে কাজকর্ম হয়েছে, ওখানে শুটিং হয়েছে এবং সেখানে সিজিআই ইউজ করে করে, তো মানে ভিএফএক্স স্টুডিও যেগুলো আমরা বলে থাকি সেখানে ও, তাই সেই সবের কাজই করে আর কি নাবিক মালহোত্রা। তো ওরাই প্রডিউস করছে, ওরাই ওরাই গ্রাফিক্সে কাজকর্ম করছে এবং সেখানে ডিরেক্টর নিতেশ তিওয়ারি, যাকে আমরা ওই দাঙ্গাল রিসেন্টলি না বলবো না, মানে দাঙ্গাল মুভিটার জন্য বেশি পপুলার আর কি, দাঙ্গাল মুভিটার ডিরেক্টর ছিল সেটা তো আমরা জানি অলরেডি, মানে ওনাকে দেওয়া হয়েছে ওই জন্যই কারণ উনি 2,000 কোটি টাকার একটা মুভি করে দেখিয়েছেন আর কি। এবার কেউ এস এস রাজামৌলিকেও বলতে পারতো, অ্যাপ্রোচ করতে পারতো, এবার উনি তো মহাভারত করতে চাইছেন, উনি তো আর রামায়ণ করতে চাইছেন না। তো ওনার ওটা ড্রিম প্রজেক্ট, ওটার উপর কাজ করার চেষ্টা করছেন। তো যাই হোক, আগে ট্রেলারটা দেখে নেওয়া যাক, তারপরে আমি সেটা উপর রিয়াকশনটা দেবো। জানি ম্যাক্সিমাম লোক হয়তো দেখে ফেলেছে ট্রেলারটা, তাও যদি কিছু বলার আছে তো দেখা যাক। तुम्हारा नया राजा। देवलोक, पृथ्वीलोक, पाताल लोक, तीनों लोकों में एक ही राज होगा। जब जब सृष्टि पर संकट आया है, भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा की। मेरा ज्येष्ठ पुत्र राम। विश्व कल्याण के लिए यदि मेरा अंत भी हो जाए तो भी मुझे स्वीकार है। निर्णय मैं ले चुका हूं। एक पुत्र होने के नाते अपने पिता के वचन का पालन करना मेरा कर्तव्य है। तुम्हारे लिए 14 वर्ष का वनवास। उस वचन का क्या जो आपने मुझे विवाह के समय दिया था। अब हमारा भाग्य एक है और भाग्य में जो भी लिखा है मुझे स्वीकार है। जनस्थान की राजकुमारी सूर्पनखा, वो मोहित हो गए हैं आप पे। राम से प्रतिशोध लिया जाएगा शूर्पणखा। न राम की मृत्यु साधारण होगी, न उसका अपमान। रावण तीनों लोगों का स्वामी है
तो तीनों लोगों के सामने उसका वध करूंगा। मैं अपनी सीता को वापस लाऊंगा। ये राम के युग का आरंभ है। প্রথমত হচ্ছে মানে এরকম না যে আমি প্রথমে এটা দেখছি ট্রেলারটা, তো আমি জানি মানে বেশিরভাগ জনই দেখে ফেলেছে, কিন্তু সেই মুহূর্তে হয়েছে একটা এটার উপর রিয়াকশন করা উচিত বা রিভিউ দেওয়া উচিত, কিন্তু এটা একটা খুব সেন্টিমেন্টাল একটা জিনিস। রামায়ণ, মহাভারত, মহাভারত তাও মেনে নেবে। রামায়ণের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে মানুষের এখন বর্তমান ভারতবর্ষের জিওপলিটিক্যাল সিনারিও, সব দিক থেকে মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে যে যেমন একটা রামায়ণ যারা বানাচ্ছে তাদেরও একটা মানে ভয় থাকে আদি পুরুষের সাথে যে ডিজাস্টারটা হয়েছে, ওটা সেটা ডিজার্ভ করে, মানে ওরা প্রচন্ডই মানে এটা আমরাও ইমাজিন করলে এত খারাপ কিছু করবো না আর কি। তো তার মধ্যে এটা করা, কিন্তু এটা 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 মোটামুটি ডিসেন্ট কিছু করতে পারলেও কিন্তু 2000 কোটি হওয়াটা কোনো বিষয় না। এবং দুটো পার্টে 2000 কোটি মানে তো এমনি 2000, সেকেন্ড পার্টটা আরো বেশি হয়ে যেতে পারে। মানে সব রেকর্ড তো ভাঙবেই, এটা জানা কথা। ইনফ্যাক্ট সাউথের লোকরাও দেখবে, এবং সেই চিন্তা ভাবনাটা রেখেই সাই পল্লবীকে কাস্ট করা হয়েছে। আম, মানে সাউথের একজন স্টার রাখা হবে সেটা চিন্তা ভাবনা করে। রবি দুবে অ্যাজ লক্ষণ আমার কোনো কিছু বলার নেই, যথেষ্ট ভালো লাগে আমার, তো ঠিক আছে, ও মানাচ্ছে, ভালো লাগার তো বা বিষয়টা নয়। আর রণবীর কাপুর, অনেকে বলতে পারে রণবীর কাপুর ছাড়া আর কে হতে পারে, বিভিন্ন ধরনের অপশন ভাবা যেতে পারে। আমার রণবীর কাপুরের এমনি অভিনয় নিয়ে কোনোদিন খারাপ লাগেনি। রণবীর কাপুরের অভিনয় কোনোদিনই খারাপ না, যথেষ্ট সাটল। এবং আহ, সত্যি কথা বলতে যেটা হয় না যে মানে একটা মৌনতা বা একদম একদম যেখানে কিছু বলছে না, কোনো ডায়লগ নেই, কিছু নেই, সেখানে শুধুমাত্র চোখ দিয়ে অভিনয় যে জিনিসটা, সেটা রণবীর কাপুর মোটামুটি করতে পারে। বিশেষ করে ইমোশনাল সিনগুলো, ওর প্রত্যেকটা সিনেমাতেই দেখা গেছে যে রণবীর কাপুরকে একটা ইমোশনাল সিন দেওয়া হবে। রকস্টার তো বাদই দিচ্ছি, রকস্টার তো খুবই ভালো ওর পারফরমেন্স, এবং ওটা কাল্ট হয়ে গেছে। তাছাড়া মানে ইয়ে জাবানি হায় দেবানি, ইভেন সাওয়ারিয়া তো যখন প্রথম দিকে করেছিল, মানে একদম শুরুতে ইনিশিয়ালি করেছে, অনেক মেজরিটি অ্যাক্টরের ডেবিউ থেকে বেটার ডেবিউ আর কি। আর ও যা 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 সিনেমা করেছে বেশিরভাগ সিনেমাতেই ওর ইমোশনাল সিন থাকে, এমনকি আই মিন অ্যানিমাল সিনেমাটাতে ওকে ওই ধরনের ক্যারেক্টার দেখাচ্ছে, খুব একটা ভালনারেবল সাইড কিছু দেখাচ্ছে না। সেখানেও কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে যখন আর কি, বিশেষ করে আম, যাক আমি ওই ওই অন্য সিনেমা নিয়ে আলোচনা করে লাভ নেই, কিন্তু ইমোশনাল সিন, ইমোশনকে এক্সপ্রেস করা, এই জিনিসগুলো রণবীর কাপুর যথেষ্ট ভালো করে। এবং যেখানে মানে কখনোই ওভার দ্য টপ কিছু করে না, যেমন রণবীর সিং এর ক্ষেত্রে রণবীর সিং খুব ভালো একটা, কিন্তু যেখানে একটু থিয়েট্রিক্যাল পারফরমেন্স করা দরকার আছে, একটু গ্র্যান্ডার, একটু এপিকনেস ব্যাপারটা আছে, যেমন পদ্মাবতের ওখানে সে একটা নেগেটিভ রোল করে প্লে করছে, সেখানটাতে আম, ওটা ওভারঅল দেখতে ভালো লাগছে সেট আপটা, কারণ সঞ্জয় লীলা বানসালিও সেই টাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে, যে মানে খুব মানে গ্র্যান্ডার, বিরাট বড় সেট, চা মানে চোখ ধাঁধানো, হ্যাঁ, একদম মানে
প্রচুর পয়সা খরচা করে প্রচুর মাসের পর মাস পরিশ্রম করে সেটগুলো তৈরি করে, ডিজাইন করে, বছর বছর প্ল্যানিং করে একটা সিনেমার জন্য। তো সেই দিক থেকে মানে পারফরমেন্সটা ওটা অনেকে ভালো লেগেছিল। আমার অতটা মানে আমার একটু বলে হয়েছে বাজিরাও মাস্তানি বা ওগুলোতে একটুখানি কম্পারেটিভলি বেটার অভিনয় মনে হচ্ছে। যাক ঠিক আছে। তো এই জিনিসগুলো করে থাকে, কিন্তু রণবীর কাপুর কখনো ওভার দ্য টপ অভিনয় সেভাবে করে না। কিন্তু রণবীর কাপুরের যেটা খারাপ লাগে যে রণবীর কাপুরের ডাবিংটা যদি অন্য কেউ করি তো আমার মনে হয় বেটার কেউ করতে ভালো হতো। যেমন শরৎ কেলকার তো যে ইয়ে করেছিল ওই মানে নিজে নিজে তো শিবাজি রোল করেছেই। আর ওই আরে ওর নাম মনে পড়ছে না, ওই যে আহ, বাহুবলীর ইয়ে করেছিল মানে ডাবিং করেছিল প্রভাসে। তো শরৎ কেলকার করলে যথেষ্ট ভালো লাগতো। আমি বলছি না যে ওইরকম একটা ওজন থাকতে হবে, প্যারিটোন ভয়েস থাকতে হবে, সেটা না। রণবীরও ভারী ভারী গলা, কিন্তু রণবীরের গলাটা হচ্ছে মানে মানে কি মনে হয় যে আর্টিফিশিয়াল লাগে একটুখানি, মানে বা মানে আনন্যাচারাল লাগে, অদ্ভুত সাউন্ড করে, লোকে ভেঙায়, যেই ধরনের ইয়েটাকে লোকে ভেঙায়, যে আহ, রাবণ তিনों लोगों का स्वामी है, এই ধরনের একটা টোন করে। সেই জিনিসটা ভালো লাগে না শুনতে। আর উসকা বধ ভি করুঙ্গা এরকম ভাবে বলে। তো সেটা শুনতে ভালো লাগছে না আর কি। যতটা পেরেছে একটু রিফাইন করার চেষ্টা করেছে। এবার হচ্ছে গ্রাফিক্সে যদি আসি, কাস্টিং ফাস্টিং বাদ দিলাম, আমি সীতা হিসেবে আরো বেটার কাউকে মানে অনেকেই বলা যেতে পারে এখনকার দিনে। দীপিকা পাডুকোন তো অলরেডি পদ্মাবতী করেছেই, তো ও করতেই পারতো, কিন্তু মানে দীপিকা পাডুকোনকে একটুখানি আমার মনে হয় বা ওরকম ট্র্যাডিশনাল অ্যাটায়ারে নিয়ে এলে ওরকম অতটা লাগবে না, যদিও দীপিকা পাডুকোন একটু মানে বেশি লম্বা ট্যাঙ্গা টাইপের ইয়ে টাইপের লাগে ব্যাপারটা। যাক, তো মানে ভেরি লং লিমস আর কি, এরকম টাইপের হাত পা গুলো অনেক লম্বা লম্বা টাইপের, এটা একটু ইয়ে লাগে একটু, মানে খুবই চিপচিপের মধ্যে স্লিমের মধ্যে এরকম টাইপের। তো একটু মানে এখনকার দিনে ফ্যাশন সেন্স যেটা সেইটার সাথে যায় আর কি ব্যাপারটা। সাই পল্লবী ছোটখাটো মধ্যে ঠিক আছে, কিন্তু আমার মনে হলো সাই পল্লবীর জায়গায় ইয়ামি গৌতম হতে পারতো, সব থেকে ভালো হতো আমার যেটা মনে হয়। তো সব থেকে ভালো যেটা হতে পারতো আমার মনে হয় কান্তারার চ্যাপ্টার 2 তে, মানে আহ, যে রুক্মিণী বসন্তকে নেওয়া হয়েছিল, এটা আমি আমি মনে করি, এটা আমার মনে প্রাণে আমি বিশ্বাস করি যে মানে রুক্মিণী বসন্তকে বেস্ট হতো আর কি, মানে যদি সীতা আমার সাউথের থেকে বলতে হয়। এবার তার কিন্তু এই যে মানে রশ্মিকাকে বিভিন্ন সিনেমাতে জোর করে নিয়েছে কারণ ওর একটা স্টারডম আছে। নয়নতারা তো বিরাট স্টারডম ছিল, তৃষা ভালো স্টারডম, সামান্থার ভালো স্টারডম আছে। ঠিক আছে, এদের মানাবে না, কিন্তু আমার মনে হয় যে ওই স্টারডমের কথা ভেবেই সাই পল্লবীকে নিয়েছে। কিন্তু এবং তার মধ্যে একটুখানি ওই মানে ইন্ডিয়াননেস ব্যাপারটা প্রচন্ড রকমের আছে, সেই কারণে নিয়েছে। কিন্তু আমি বলবো রুক্মিণী বাসানকে খুবই ভালো লাগতো আর কি, এটা বলতে চাইছি। আর রামের একটা সেভাবে অপশন নেই, বলিউডে নেই, আমি এটা সত্যি কথা বলি, বলিউডে নেই। কেউ কেউ বলতে পারে সুশান্ত বেঁচে থাকলে সুশান্তকে ভালো লাগতো। আহ বিক্রান্ত মাসিক ভালো লাগলেও বিক্রান্ত মাসিক শর্ট আর কি, কম্পারেটিভলি অনেকটা শর্ট, ওটা মানাবে না। আর উম, সেই অর্থে রণবীর একমাত্র সুপার স্টারডম, আর স্টারডম বিষয়টা একটা জরুরি ব্যাপার এই মুহূর্তে, কিন্তু ওই খানদের পরে সেই বড় স্টারডম খুব একটা কেউ পায়নি, নেই সেরকম। ঋত্বিক রোশনও এখন মানে কনফার্ম নয় গিয়ে করতে, আর ঋত্বিক রোশনকে তো রাম মানাবেও না, ওকে গ্রিক গড বলি আমরা, ইন্ডিয়ান লাগেই না ওরকম টাইপের। তো ওকে এমনিও মানাতো না, ওকে বরং হচ্ছে মানে থর বানানো যেতে পারে ঋত্বিককে। স্টারডম সেই অর্থে হচ্ছে রণবীরেরই আছে। আর রণবীর সিং হলে রণবীর সিংকে মানাবে না, আহ শাহিদ কাপুরকে মানাবে না। তো স্টারডম সে অর্থে সেভাবে কারণ নেই। ভিকি কৌশলকেও আমার মনে হয় তার থেকে রণবীর বেটার আর কি। আর শূর্পণখা যাকে করেছে রাকুল প্রীত, ওটা আমার যথেষ্ট ভালো লেগেছে। ঠিক আছে, ওর জায়গায় আরো অন্য কেউ করা যেত, কিন্তু রাকুল প্রীতকে যথেষ্ট ভালো লেগেছে। মানে সুপর্ণখাকে একটুখানি ওই ধরনের রাখার চেষ্টা করেছে আর কি, মানে আহ, সুপর্ণখা যেমন হচ্ছে মানে সুপর্ণখা সুন্দর হতে হবে সেটা ঠিক আছে, কিন্তু মানে ওকে একটুখানি ফ্যাশনেবল ইয়ে টাইপের একটু সীতাকে যদি ওই ধরনের লুকে দিয়ে দেয় তাহলে লোকে গালিগালাজ করবে। সীতাকে একদম মানে যতটা সম্ভব হচ্ছে মানে সিম্পলিসিটি রাখতে হবে। আর তারপরে ওরা তো বনবাসে গেছে, ওখানে সাজবে কি করতে। তো সেই জিনিসগুলো ঠিক আছে। তো রাবণের চরিত্রে ইয়াশকে আমি প্রথমে একটুখানি ডাউট রাখছিলাম, কারণ যদি সত্যি আমরা দেখি স্টোরি রামায়ণে রাম এবং রাবণ তো সমসাময়িক নয়, রাবণ অনেকটা আগে। এবার কেউ বলতে পারে যে হচ্ছে রাম তো বিষ্ণুর অবতার। ঠিক আছে, মানে সে মিন কর্ম অবতার, কুর্ম অবতার, আহ, বা, আহ, বরাহ অবতার,
বামন অবতার, তারপরে বামন অবতারের পরেই আছে পরশুরাম অবতার, তারপরে রাম অবতার, এবার কৃষ্ণ বুদ্ধ যাই বলি না কেন, মানে রাম অবতার। তো রামায়ণটা হচ্ছে ত্রেতা যুগের শেষের দিকটাতে বা ত্রেতা যুগের মধ্যে একই ব্যাপারটা। তারপর দ্বাপর যুগ, মানে যেটা দ্বাপর বলি বা দাপর যুগ, সেটাতে ইয়ে আসে, দ্বাপরে হচ্ছে কৃষ্ণ আসে, এবং তারপরে বুদ্ধটাকেও পরে জুড়ে দেওয়া হয়েছে, এবং কলিযুগে তো আমরা জানি কালকির আমরা অপেক্ষা করছি, এরকম ব্যাপার। তো সত্য যুগেরও সেই একদম মীন অবতার বা কুর্ম অবতার ওই সবগুলো তো চলে গেছে, সব রকম সমুদ্র মন্ত্রের মতো সব হয়ে গেছে, বড়াও হয়ে গেছে সব। নরসিংহ বাদ দিয়েছিলাম মাঝখানে, তাই ভাবে একটা কম কেন পড়ছে, নরসিংহ গেছে, তারপরে বামন, নরসিংহ, পরশুরাম, বামন, পরশুরাম, এরকম। তো রাম হচ্ছে হিসাব অনুযায়ী 10, 9, 8, 8, 10, 9, 9 বুদ্ধ, 8 হচ্ছে 7 নম্বর অবতার হচ্ছে, সপ্তম অবতার হচ্ছে রাম, হিসাব অনুযায়ী তাই দাঁড়াচ্ছে, কারণ তারপরে কৃষ্ণ রয়েছে, বুদ্ধ রয়েছে, তারপরে কলকি অপেক্ষা করছি, তো 7 নম্বর অবতার। কিন্তু রাবণের পিতা হচ্ছে বিশর্ভমুনি, আর মাতা হচ্ছে কৈকেশী। কৈকেশী হচ্ছে ব্রাহ্ম রাক্ষসী বা ব্রহ্ম রাক্ষসী। ব্রহ্ম রাক্ষসী মানে হচ্ছে সে আহ, মানে বিভিন্ন কারণে ব্রহ্ম রাক্ষসী হয়ে যেত। একটা হচ্ছে সে তারও লিনিয়েজ বা তার আগের জন্মে হোক বা হচ্ছে মানে এই জন্মে হোক না কেন, সে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ ঘরে কন্যা ছিল, কিন্তু সে কোনো ব্রহ্ম হত্যা করেছে, মানে বিরাট বড় ব্রহ্ম হত্যাটাকে বিরাট বড় পাপ এক সময় ধরা হতো, যে ব্রাহ্মণদেরকে মানে গালিগালাজ করলেও সেটা খারাপ হবে দেখা হতো, সেখানে ব্রাহ্ম হত্যা বিরাট বড় একটা, সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটা ধরা হতো। একজন ব্রাহ্মণ যদি মানে তার মানে তার ব্রাহ্মণোচিত ব্যবহার না করে, কোনো অন্যায় কাজ করে ফেলে, কারো মানে হত্যা করে দেয়, বিশেষ করে ব্রহ্ম হত্যা করে, বা কোনো মানে অসৎ উপায় অবলম্বন করে, মিথ্যে কথা বলে, বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে সেগুলো। তো বিভিন্ন কারণে সেই ব্রাহ্মণরা পরবর্তীকালে ব্রহ্ম রাক্ষস বা ব্রহ্ম রাক্ষসী হয়ে যেত, যে ব্রহ্মদেবী বলে না, ব্রহ্ম রাক্ষস বা ব্রহ্ম রাক্ষসী হয়ে যেত। তো কৈকাসী হচ্ছে ব্রহ্ম রাক্ষসী, অর্থাৎ তারও আহ মানে এক সময় লিনিয়েজ দেখা যাক বা তার অ্যানসেস্টার যারা ছিল তারা ব্রাহ্মণ ছিল। আবার বিশর্বমুনি তো ডাইরেক্টলি ঋষি একজন, বিশর্বমুনি আবার পুলস্ত ঋষি পুলস্তর পুত্র। ঋষি পুলস্ত আবার হচ্ছে আমাদের ব্রহ্মা, মানে আমাদের মহর্ষি ব্রহ্মা, আহ যে নজন না কত, নজনই খুব নজন 10জন, যাক ওটা দেখে নেবো। মানে যত এই যে 9জন না 10জন ইয়ে ছিল, মানে ওই মানস পুত্র ছিল, তাই মানস পুত্রগুলোর মধ্যে একজন হচ্ছে আহ মনুও তার মধ্যে আছে একজন, তার মধ্যে পুলস্ত হচ্ছে একজন। তো ব্রহ্মার মানস পুত্র পুলস্তমুনি, পুলস্তমুনির পুত্র হচ্ছে বিসর্বমুনি, বিসর্বমুনির এবং কৈকেশীর পুত্র হচ্ছে রাবণ। তাহলে রাবণ কোন দিক থেকে রাক্ষস? রাবণ সে অর্থে রাক্ষস নয়। আহ রাবণ একজন ব্রাহ্মণ। আমাদের প্রত্যেকের আইডেন্টিটি তো হচ্ছে মানে প্যাটার্নাল সাইড থেকে আমরা যখন ধরেই নিই, কথা কথা বলছি, আর যদি দুদিক থেকেও ধরিস তাও তো মানে ব্রহ্ম রাক্ষসী মানুষ একদিক থেকে মানে ব্রাহ্মণ, হাফ ব্রাহ্মণ তো বটে। ফলে রাবণকে ব্রাহ্মণ ধরবো আমরা, সে রক্ষকুল বক্ষকুল এসব বলে কোনো লাভ নেই, রাবণ ব্রাহ্মণ। এবং রাবণ মহাপণ্ডিত মহাজ্ঞানী একজন মানুষ। সমস্যাটা হচ্ছে তার, যে বলা হয় যে 10টা মাথাকে অনেকে সিম্বলাইজ করে 10টা গুণের, মানে খারাপ গুণের ইয়েতে, তামসিক গুণগুলোর মধ্যে। যেমন হচ্ছে ওই লোভ, অহংকার, লোভ, ক্রোধ, বাসনা, বা মাৎসর্য, এসব ইত্যাদি যেগুলো রয়েছে, আমার সবকটা মনে থাকে না। তো মদ বলে একটা ইয়ে রয়েছে, যাক, তার মধ্যে অহংকার জিনিসটা হচ্ছে সব থেকে বেশি মানে ধ্বংসাত্মক একটা জিনিস কোয়ালিটি রাবণের মধ্যে। রাবণ তো রাবণের মতো শক্তিশালী পরাক্রমী বীর এই মর্তে ছিল না, সেই জন্যই রামের অবতারণ হয়েছে, অন্য কেউ মারতে পারলে তো হয়ে যেত। এমনকি অমর্তে কেন, স্বর্গ মর্ত পাতাল তিনটেই তার ভয়ে কাঁপতো। ওই জন্য তৃণলোকা স্বামী ব্যাপারটা ওটা শুরুতে দেখাচ্ছে, একদম শুরুতে গিয়ে ওখানে ইন্দ্রের ওই যে যে সাদা ঘোড়া হাতিটা দেখায়, ওই সিকোয়েন্সটা দারুণ এসছে। ওটা ইন্দ্র ওই রথে চেপে হাতিতে চেপে ইন্দ্রের যে সাদা ঐরাবত সেটা চেপে দেখাচ্ছে, এবং ওটা এরোডাইনামিক্সটাও মেনটেন করেছে, মানে হাতিটা বিরাট বড় তো বটে, তো হাতির তুলনায় উইংসটা যতটা হিউজ হওয়া উচিত সেটা রেখেছে। পাখিদের দেখে আমরা ওটা রিয়েলাইজ করি না, বিশেষ করে যারা লম্বা ফ্লাইট নেয়, মানে ওইসব যারা ডানার বেশিক্ষণ না ঝাপটে উঠতে পারে, অনেক উঁচুতে ওড়ে, ভালচার হোক কি ঈগল হোক বা ফ্যালকন যাই বলি না কেন, এই ধরনের যে পাখিগুলো থাকে, অ্যালবাট্রাস, এদের বিরাট বড় বড় উইং স্প্যান হয়।
তো সেটা এরোডাইনামিক্স এর ব্যাপার। আমাদের এরোপ্লেনেও দেখা যাবে এরোপ্লেনটা যতই বড় লাগুক না কেন এরোপ্লেনের যা বডির যা সাইজ থাকে তার থেকে বেশ অনেকটা বড় হয় উইং স্প্যানটা, বড় ইয়েটা ডানাটা, নাহলে ভেসে থাকতে পারবে পারবে না। তার সাথে শেপও তো আছে, শেপ তো আছেই। তো সেই জিনিসটা দেখিয়েছে, খুব ভালো কথা। ওই যেটা গ্রাফিক্সটা যথেষ্ট ভালো কাজ হয়েছে এবং হচ্ছে মানে আর্টিফিশিয়াল লাগছে না, ওই যে কলিশন হলো, ছিটকে পড়লো, মাটিতে পড়লো, বরফ ছিটকে গেল, সব খুব ভালো হয়েছে। তো ওই জায়গাটা শুরুটা হচ্ছে মানে ওই স্বর্গ দেখালো, স্বর্গ মর্ত পাতা তিনটে লোকে মানে ওর যে ধ্বংস মানে সবাইকে ধ্বংসালীলা ইয়ে করে সবাইকে ভয় দেখিয়ে যে টেরার তৈরি করেছে এবং জয় করে নিয়েছে সেই বা সেই জিনিসটা দেখালো। ঠিক আছে। আমার যেটা মনে হলো শুরুর দিকে যে মানে ওটাকে আমি আমি নিজেও জানতাম না, আমি বিভিন্ন ভিডিও দেখে ওটা নাড়লাম, নেটফ্লিক্স লাইটিং বলে গ্রাফিক্স যারা এই করে, এটা একটু ঘোলাটে ঘোলাটে লাইটিং এর একটা পোর্শন আমি দেখেছি। আমি সিনটা আমি দেখাচ্ছি কোন জায়গাটা, আহ, যদি এগিয়ে যাওয়া যায়। এই যে আহ, একদম শুরুতে যেখান থেকে জল পড়ছে এই হচ্ছে এই জায়গাগুলো আমার মনে হচ্ছে কোয়ালিটি একটু বেটার হতে পারে। আমি বেস্ট কোয়ালিটি করে দিই এখানে ইউটিউবে যে আমি 1080 তে রাখলাম, তারপরে প্লে করলে মনে হচ্ছে এমনি ভালো না, মানে ভালো, অন্ধকারের মধ্যে খারাপ না, কিন্তু মানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটুখানি হেজি হেজি চলেছে, ওগুলো কাজটা মানে ওগুলো শার্প এজ তৈরি করতে হবে একটুখানি, এখনো কাজ বাকি আছে। আর এই জায়গাটা যেটা এই সিনটাতে প্রচন্ড রকমের আমার মনে হচ্ছে যে মানে একদম সেই এআই জেনারেটেড এবং লো কোয়ালিটি ভিডিও, মানে আমরা এখনকার দিনে যদি আমরা একটু সাবস্ক্রিপশনও থাকে এআইতে, আমরা এর থেকে বেটার গ্রাফিক্স আমরা ক্রিয়েট করতে পারি। তো আমার মনে হচ্ছে এই যে গায়ে গায়ে চেপে রয়েছে সেগুলো তাও একরকম চলে যায়। একটু আগে যেখানটাতে দৌড়তে শুরু করলো, মোশন যেখানে হচ্ছে না সেখানটাতে মনে হচ্ছে যেন যে মানে ক্যামেরা নড়ে গেছে, ঘোলা ঘোলা টাইপের, লো কোয়ালিটি ক্যামেরা এই টাইপের দেখাচ্ছে। আর পিছনে যারা দাঁড়িয়ে আছে এখানে সবাইকে আইডেন্টিক্যাল লাগছে, আর মনে হচ্ছে যেন কারোর মুভমেন্ট নেই, কিছু নেই। এটা খুব বাজে লাগছে দেখতে অ্যাকচুয়ালি। আর শহরের যে বিল্ডিং গুলো করেছে সেগুলো না, মানে আমি যদি দিই মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, একদম দুর্গাপুজোর প্যান্ডেল। পুরো কাজগুলো যেগুলো রয়েছে দেখে মনে হচ্ছে প্যান্ডেল গুলো হচ্ছে মানে বিভিন্ন ধরনের মানে আর্কিটেকচার থেকে ইন্সপায়ার্ড হয়, কিন্তু এটা রিয়েল লাগছে না। এটা মনে হচ্ছে যেন শোলা টোলা কিছু একটা দিয়ে বানিয়ে রেখেছে এরকম টাইপের দেখাচ্ছে। যেহেতু আমরা জানি পুরোটাই গ্রিন স্ক্রিনে করা, তো এই জিনিসগুলো চাইলে মানে যতটা রিয়েলিস্টিক সম্ভব করা যেত। আর 4,000 কোটি টাকা বাজেট, আমি ধরলাম সেকেন্ড চ্যাপ্টারটাতে যুদ্ধ হবে, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ফার্স্ট পার্টটাতে মানে লর্ড হনুমান নেই বা বজরংবলী নেই। এটা কারণটা হচ্ছে যে এটা জাস্ট বনবাসে যাবে, সুপর্ণাখার নাক কেটে দেবে, রাবণ বদলা নেওয়া হবে, এইসব বলবে টলবে, ব্যাস ওই ওর মধ্যেই শেষ হয়ে যাবে। মানে মারিচ ফারিচকে দেখাবে ব্যাস। কিন্তু ওই যে সীতাকে হরণ করা, আমার যদ্দূর মনে হচ্ছে সীতা হরণ করাটাও দেখাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি জটায়ু ডানা কাটা ওটাও দেখালো। আমার যেমন হচ্ছে যে জটায়ু ডানা কেটে মানে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, জটায়ু ডানা কাটলো, জটায়ু পড়ে গেল, ওই ওই পার্টটাতেই শেষ করে দেবে, ওটাই শেষ। কারণ তারপরে যদি জার্নি থেকে থাকে সেখানে তো হনুমান মানে বজরংবলী চলে আসবে, বালি সুগ্রীব থেকে শুরু করে জাম্বুবান থেকে শুরু করে যাবতীয় সবকিছু, বিভীষণ বিট্রে করবে, আসবে, সবকিছু হবে। তো সেকেন্ড পার্টটাতে অনেক বেশি বিগ বাজেট লাগবে, অনেক বেশি আরো ক্যারেক্টার লাগবে, প্রচুর হনুমানের ইয়েগুলো লাগবে, মানে মাংকি গুলো যাতে রিয়েলিস্টিক লাগে, অনেক বেশি গ্রাফিক্সের ব্যাপার আছে। তো ওটা আমি ধরলাম এটাতে 1,500 কোটি লাগবে এবং ওটাতে 4,000-এর মধ্যে 2,500 লাগবে, বা অ্যাটলিস্ট এটাতে 1,000 কোটিও যদি ধরি, ওটা বাকিটা সেকেন্ড পার্টে 3,000 কোটি করবে খরচ। স্টিল আমার মনে হয় যে হচ্ছে এখানে কাজটাও ধারে কাছে হয়নি। তো গেল এটা, গয়না থেকে শুরু করে যাবতীয় জিনিস দুর্ধর্ষ লাগছে। যেটা আমার প্রথমে বক্তব্য ছিল যে আম, ইয়াসের লুক নিয়ে, ইয়াসের লুক নিয়ে দারুণ লাগছে। ইয়াসের একটা স্ক্রিনে স্ট্রং প্রেজেন্স আছে, আমার ওটা পছন্দ, যথেষ্ট ভালো লাগে। কেজিএফ 2 দুটোই দেখেছি, মানে স্ক্রিনে গিয়ে মানে হলে গিয়েও দেখেছি, মানে গলা ছিঁড়ে গেছে চিৎকার করে। ওর ভীষণ একটা সোয়াগ আছে, আর ভালো লাগে। তো ও দমদার অভিনয় করবে, আমার সেটা নিয়ে কোনো ডাউট নেই। আমার যেটা মনে ছিল যে রাবণকে একটু আমরা যেটা আমরা ক্লাসিক রামায়ণ সাগরের রামায়ণ দেখে টিভিতে হতো, মানে আমি জন্মাইনি তখন, অনেক আগে, বাট আমি টুকটাক দেখেছি, প্রত্যেকের লুক গুলো দেখেছি, ওগুলো রিয়েলিস্টিক লাগতো তখন। পরবর্তীকালে গিয়ে এপিক ব্যাপারটা আরো ক্রিয়েট করার জন্য বাজেট বেশি আছে যেরকম ভাবে তৈরি করেছে। আর আগে তখন বাজেট ছিল না, তোর রিয়েল জামা কাপড় পরে এই করে মাটিতে
দাঁড়িয়ে এমনি ভিএফএক্স ছাড়া অ্যানিমেশন ছাড়া অভিনয় করতো, সে না আরো বেশি রিয়েলিস্টিক লাগলো। ডায়লগ ডেলিভারি খুব দমদার ছিল সবার, তো ভালো ছিল। ওটা তো জানি, ওটা তো কাল্ট হয়ে গেছে এবং ওটা ওটা ওটার মতোই করার চেষ্টা করে। এবং পরবর্তীকালে টিভিতে যা যা হচ্ছে, টিভির গুলো খারাপ হয় না, ওগুলো বাজেট অনুযায়ী গ্রাফিক্স খারাপ হয়, যেটা ওরকম বাজেট আছে, তো সেটা কেন এত খারাপ হবে, এটা আমার প্রশ্ন। তো সেখানেও আমরা দেখেছিলাম রাবণকে একটুখানি মানে ওই যে বয়োজ্যেষ্ঠ সেই ব্যাপারটা একজন ভারী চেহারার একজন মানুষকে করেছিল। এখন এখন হয়তো আহ আর রাবণকে আমরা পুরোপুরি ভিলেনাস ক্যারেক্টার, খুব হিংস্র এরকম ভাবে তো দেখাতে চাইছি না, যে আমি তাহলে বলতাম যে একটা সময় মানে ইয়েকে দারুণ লাগতো, অমরিশ পুরীকে বানালে দুর্ধর্ষ লাগতো, তার বডি ফডিও ছিল, চেহারা ভালো ছিল। আর না হলে কি বলে, আরেকটুখানি মানে দেখে ভয় লাগবে, সেরকম হতে হবে তো, আশুতোষ রানাকে ভালো বানাতে পারতো, এরকম ধরনের কিছু কিছু আছে ক্যারেক্টার, তাদের ভালো লাগবে। কিন্তু আম, সেইটা অনেকটা সেই মানে বয়স্ক মোটা সোটা এরকম টাইপের লাগবে, যুদ্ধ কি করে করছে এই জিনিসটা মনে হবে। আর রাবণ তো ফিট ফিট মানে রাবণ অবশ্য সেরকম বডি ফডি থাকতে হবে, ফিট থাকতে হবে। এবং রাবণ রাবণ তো হচ্ছে মানে কোনো সাধারণ ইয়ে নয়। তো সে মানে যত আগে থেকেই পৃথিবীতে থাকুক না কেন, তাকে মানে ওরকম সেই খুব একদম সাদা চুল ইয়ে টাইপের ওরকম বাড়ানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। এবং সে যুদ্ধ করতে পারছে, রামের সাথে যুদ্ধ করছে, সবকিছু করছে। তো সে ওরা ধরেই নেবো যে ইটার্নাল টাইপের, মানে ওদের ওদের ইউথফুলনেস ব্যাপারটা পুরো ইটার্নাল। রাম রাম হোক কি যেই হোক না কেন। তো ঠিক আছে, আমি ওটা মেনে নিয়েছি, কিন্তু ইয়েকে মানে যখনই ডায়লগ ডেলিভারি দিচ্ছে ভালো লাগছে, এটা সাউথের অ্যাকসেন্টটা এখনো রয়েছে, কিন্তু ওটা অনেকে অবজেকশন জানাচ্ছে, আমি জানাবো না। কারণ হচ্ছে আহ ভারতবর্ষ তো শুধু নর্থ নয়, সাউথও, এবং ওই মানে ইয়াশকে এবং হচ্ছে সাইফার লেবিকে ওই জন্যই রাখা হয়েছে, কারণ এই ভক্তি যে বিষয়গুলো, বা যেখানে হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ান স্ক্রিপচার্স, আমাদের আমাদের রিলিজিয়াস ব্যাপারগুলো রয়েছে, সেইগুলো সব থেকে বেশি সেলিব্রেটেড সাউথেই হয়, এবং ওখানে ওখানে এই ধরনের মুভিগুলো চলেও। ওরা ওরা সিনেমা ফ্রিক, ওরা ওরা একটা সিনেমা 10 বার করেও দেখতে পারে চলাকালীন। তো ওই জন্য ওদের রিজিওনাল ইন্ডাস্ট্রিও সবসময় দেখা যাচ্ছে যে আমাদের বলিউডে মানে অ্যাটলিস্ট লাস্ট বিগত 20-30 বছর দেখা গেছে সাউথ আমাদের বলিউডের থেকে অনেক বেটার পারফর্ম করে। আর এখন তো দেখতেই পাই আমরা, বাহুবলী তো প্যান ইন্ডিয়া যখন রিলিজ করলো একটা সেন্সেশন তৈরি করে দিল। বলিউডেও দাঙ্গাল তো চায়নাতে করেছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে ওভারঅল কালেকশন দেখতে গেলে বাহুবলী আনবিলিভেবল। তো ঠিক আছে, আর ভালো সিনেমা হয়নি, যত আমার একদম বাজে লেগেছিল, কিন্তু আর ওই নামেই চলেছে, বাট বিরাট হিট করে গেছে। তো ওভারঅল ইয়াসকে আমি মানে যখনই ও ডায়লগ দিচ্ছে, হে করে একটা যে করলো না, সিংহের সামনে করলো, একটা চিৎকার করলো, ধমক দিল, সেই সেটা ওর যে মানে ওই যে ওর চাহনিটা যেটা ইয়েটা, সেটা ইন্টিমিডিয়েটিং, সত্যি ভালো লাগছে। তো ওভারঅল আমার হয় খারাপ লাগেনি। সাই পল্লবীটা তো বলে দিচ্ছি, অন্য কাউকে করলে আমার ভালো লাগতো, বিশেষ করে রুক্মিণী বাসন্ত, মানে আমার চয়েস আমি বলবো। রামটা যা হয়েছে হয়েছে, লক্ষণীয় কিছু বলেনি, আর আমার সুপর্ণাকাও ঠিকঠাক লেগেছে। বাকি বিবেক ওবেরয়ের যে লুকটা হচ্ছে, স্প্লিট সেকেন্ডে দেখা গেল, আমি ওটা পজ করে দেখেছি, দারুণ লাগছে, বিবেক ওবেরয়কে দুর্দান্ত লাগছে। ওটা বিদ্যুৎ জীবার রোল করছে, মানে ইয়ে ওই সুপর্ণাকার আহ সুপর্ণা, আই থিঙ্ক তাই তো হবে, মানে বিদ্যুৎ জীবা বিদ্যুৎ জীবাই তো করছে। অ্যাক্সেন্ট। আচ্ছা, রামায়ণে লিখি তাহলে পেয়ে যাবে। 2026 পার্ট 2 তরকারি, পার্ট 1। হ্যাঁ, বিবেক ওরা করছে বিদ্যুৎ জীবা, তো হচ্ছে সুপর্ণাকার হাজবেন্ড, ঠিক আছে। তো বিদ্যুৎ জীবা রোল করছে, তো দারুণ লাগছে, মানে ওটা যে মানে ওই রক্ষকুল বা ওই ধরনের একটা রেখেছে, এবং ওই যেরকম ধরনের গোফ টোপ করে দারুণ লাগছে। কুম্ভকর্ণটা আমি বুঝতে পারি না, কুম্ভকর্ণ বিরাট হতে পারে, কিন্তু ওটাকে একটা একটা জিনিস ভুল করে, যেটা আমি সব থেকে বাজে লাগছে এটার মধ্যে, ট্রেলার মধ্যে কিছু কিছু সিন সত্যি ভালো হয়েছে। দশরথকে যখনই দেখাচ্ছে মানে কিছু কিছু সিন পুরো এআই জেনারেটেড লাগছে, আমি সেটা টিজারও বলেছিলাম, এটা অনেকটা বেটার হয়েছে, কিন্তু এখানেও সবই মনে হচ্ছে এআই জেনারেটেড। ইভেন দশরথের ক্যারেক্টারটা উনি করছেন যিনি অ্যাকচুয়ালি রামের রোল করতেন আগে, ওই রামানন্দ সাগরের ভার্সনে, তাকে দেখে মানে উনি তো একজন বয়স্ক মানুষ, এবং দশরথ তো রামও নয়, দশরথ তো একজন বয়স্ক রাজা,
তিনি মারাও যাবে, সবই ঠিক আছে। তো তাকে কেন এতটা স্মুথ করে দিয়েছে, মানে সেই হয় না পেইন্ট ব্রাশ দিয়ে যদি ওই ইয়েতে ফটোশপ বা ইয়েতে স্মুথ করে দেয়, সেই জিনিসটা করেছে। মডেলদের ফটোতে অনেক সময় এরকম করে যে কোথাও লোম আছে সেটাকে তুলে দিল, বা কিছু একটা মানে দাগ দেখা যাচ্ছে, ময়লা দেখা যাচ্ছে, কিছু হোক সব এরকম করে দেয়, স্মুথ করে দেয়। স্কিনের টেক্সচার দেখা দেখা যাবে না, রিঙ্কেল দেখা যাবে না, এগুলো করে। ভিডিওতেও করা যায়, এগুলো করে। তো সেইভাবে করেছে। তো অনেক জিনিস আছে যেগুলো বাজে দেখাচ্ছে, মানে আমি ওই জায়গাটা দেখিয়েও দিচ্ছি যে কেন বলছি। আহ এরপরে যে রামের সিনটা আসে, এই যে এইখানটাতেও যে মানে রাবণের চারপাশে যে যত দর্শক রয়েছে, বা দর্শক বলছি না, হ্যাঁ দর্শকই বলা যেতে পারে, বা প্রজা রয়েছে যারা ছিল লঙ্কাতে, লঙ্কাপুরীতে প্রচুর লোক, মানে এরকম কোটি কোটি, এটা তো মানে স্ট্যাম্পেডের থেকেও ভয়ঙ্কর অবস্থা দেখাচ্ছে, ঠিক আছে, কোটি কোটি দেখানোর জন্য এইটুকুর মধ্যে এরকম বানাতেই পারে। আর রাবণ বিরাট উঁচু থেকে দেখছে, সেটা ঠিক আছে। মনে হচ্ছে যেন এটা অলমোস্ট মনে হচ্ছে যেন যে ওই ইয়ে থেকে একটা পাহাড় থেকে আর কি তলায় কোনো ভ্যালিতে জঙ্গল ফঙ্গল দেখছে। তো ঠিক আছে, ওটা একটা জিনিস করা যেত, সেটা 1-1.5 হাজার লোক লাগতো, মানে 1-1.5 হাজার লোককে দাঁড় করিয়ে তারপরে সেটার মাল্টিপল হিসাবে বা সেটাকে ইন কপি করে 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 ক্রিয়েট করলে সেটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। এটা দেখে অনেকটা মনে হচ্ছে যে একটা, ইভেন যদি এই অবস্থাতে দাঁড় করিয়ে দিই, দেখে মনে হচ্ছে যেন কোনো একটা রাফ সারফেস দেওয়াল, লিটারালি কোনো রাফ সারফেস বা কালচে টাইপের দেখাচ্ছে। তো আমি বলবো যে আমাদের যে ব্রাশ গুলো হয় না কালো রঙের জুতো পালিশ করার ব্রাশ বা ওই ধরনের, সেইগুলোর মাথাটার দিকে তাকালে পুরো এরকম দেখাবে, ওপরটাতে এরকম প্রত্যেকটা অসংখ্য এরকম মানে ওরকম চুলের মতো সেরকম দেখাচ্ছে। तीनों लोकों में তো ওভারঅল ঠিক আছে। আর এখানটার যে শুরুর দিকে যেরকম দেখেছিল তার থেকে অনেকটা বেটার করেছে। एक ही राज আমার খারাপ লাগেনি, মানে কারণ এত এইটা তো একেবারেই একটা মানে পুরোপুরি ফ্যান্টাসি টাইপের একটা জিনিস, তো পুরো মাইথোলজিক্যাল জিনিস। এবং এখানে সেই ঐরাবত উড়ছে সাদা, আর সেখানে এখানে কোনো কিছু রিয়েলিস্টিক সেভাবে দেখানো সম্ভব না, তো গ্রাফিক্স হিসেবে ঠিক আছে। এই জায়গাটা ভালো লাগছে রাবণকে, যে তিনলোকা স্বামী বিষ্ণু ভালো লাগছে। এই যে চিলটা যে জায়গাটাতে দেখায় যেরকম করে মানে ট্রানজিশন হয়, যেটা সিনটা ভালো লাগে। এই যে দশরথকে আমি যদি প্লে করি, अवतार लेकर उसकी रक्षा की। যখনই দেখছি মনে হচ্ছে মানে রিয়েল লাগছে না, এটা মনে হচ্ছে না একটা এআই এর কোনো ক্যারেক্টার চোখ খুললো। এই সিনটা ভালো লাগছে দেখতে, এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। मेरा ज्येष्ठ पुत्र এই যে এবার যদি তাকাই কিরম মনে হচ্ছে, এটা কি নর্মাল একটা মানুষের মুখ মনে হচ্ছে, এটা পুরো মনে হচ্ছে অ্যানিমেটেড একটা মুখ মনে হচ্ছে। এমনকি দাড়ি ফাড়ি গুলোকেও, দাড়ি যেটা চুলগুলোকে প্রত্যেকটা মানে দেখা যাবে না সেইভাবে স্মুথ করে দিয়েছে, কেন বুঝতে পারছি না। বাকি এই জায়গাটা বেশ ভালো লাগছে, যে তীরটা ঘন্টাতে মারবে, সব ঠিক আছে। তারপরে এই জায়গাটা, এই জায়গাটা সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা, সেটা এই জায়গাটা। এটা কি জঙ্গল টঙ্গল গুলো এমনি ভিডিও গেমের মতো দেখাচ্ছে। তারপরে আগেরটাতে তো সেই একটা মানে কি একটা বানিয়ে দিয়েছিল জানি না, পুরো ভিডিও গেমের থেকেও খারাপ একটা নর্স মাইথোলজির মতো একটা ক্যারেক্টার দেখিয়ে দিয়েছিল, যে রাক্ষস। সেটা পরে শুনেছে, লোকের রিভিউ গুলো পড়েছে, পড়ে তারপরে বা দেখেছে দেখেছে, তারপরে একটা ইন্ডিয়ানাইজ ভার্সন করার চেষ্টা করেছে। কিন্তু যেই মুহূর্তে লোকে শুনবে 4,000 কোটি বাজেট, সে ইমাজিনই করতে পারবে না 4,000 কোটি দিয়ে এটা কি বানিয়েছে। এটা তো টিভি সিরিয়ালের বাজেটেও এর থেকে ভালো এখন বানানো সম্ভব রাক্ষস। কোন অ্যাঙ্গেল থেকে রিয়েল লাগছে। একটা বাচ্চাদের সিনেমা বানিয়েছিল বিএফজি বলে, দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে, স্টিভেন স্পিলবার্গ। সেটা ডেফিনেটলি হচ্ছে মানে হলিউডে আরো মানে 4,000 কোটি আমাদের যা হয় সেটার থেকে বড় বাজেটের মুভিও হয়েছে, মানে কনভার্ট করলে। কিন্তু মানে অলমোস্ট $1 বিলিয়ন খরচা করে ফেলেছে, এরকম সিনেমা হয়েছে অলমোস্ট, না 1 বিলিয়নটা বেশি বললাম, যাই হোক। তো মানে ওখানে 200, 250, 300 মিলিয়নের খরচা করা ওরকম গুলো হয়েই থাকে বি বাজেট মুভিগুলোতে। তো এটার বাজেট নিয়ে আমার সেভাবে কিছু বলার নেই, ওটা 10 গুণ করে দিই তাহলেই হচ্ছে মানে 2,000, 2,500 কোটি হয়ে যেত, মানে এর থেকে অনেক বেশি বাজেটের মুভি হয় এখানে হলিউডে। কিন্তু বিএফজি বিগ ফ্রেন্ডলি জায়ান্ট, সেখানেও জায়ান্টটাকে ওটাকে মানে কোনোভাবেই রিয়েলিস্টিক বানানোর কোনো একটা পরিকল্পনা নেই, বড় না কোরকম টাইপ একটা ইয়ে টাইপের বানিয়েছে। তাও এর থেকে বেটার গ্রাফিক্স, তার স্ক্রিনের টেক্সচার দেখা যায়, তাকে মনে হয় যেন ওরকম দেখতে, কিন্তু মানে অ্যাকচুয়ালি একটা রিয়েল মানুষের মতো, তার অ্যাক্টিভিটি, তার মুভমেন্ট, এটা পুরো ভিডিও গেম লাগছে। এই যে এটা কি লাগছে, এটা
তো এই জিনিসগুলো পরে আশা করি যদি চেঞ্জ করে তো ভালো হয়, নাহলে এইরকম গ্রাফিক্সে যদি দেখা হয়, এই যে আমি হট করে এমন জায়গা বন্ধ করে ফেললাম এখানে, এবার কি মনে হচ্ছে এগুলো মুভমেন্টের মধ্যে, এখানে কোনো শার্প এজ নেই, কিছু নেই, কোনো আলোর কোনো রিফ্লেকশন নেই, কিচ্ছু নেই, মানে অদ্ভুত। আর আহ, মানে অরিত্রস জ্ঞান, যেটা মানে বাংলা রিভিউর যে রূপম অরিত্র, ওদেরও মানে অত অনেকটাই পপুলার হয়ে গেছে চ্যানেলটা, ওখানেও দেখেছি এটা বলেছে, সেটা আমি এগ্রি করবো কিছুটা, যে যুদ্ধ করছে, এত কিছু করছে, তাদের কোনো স্ক্রিনে কোনো টেক্সচার নেই, কিছু নেই, যেমন তাদের ঘাম ঘাম হচ্ছে না, কোনো মানে রিয়েলিস্টিক কিছু নেই, চুল উঠছে না, আমি জানি विश्व না কি कल्याण হচ্ছে। के लिए यदि मेरा মোচানো সবকিছু একদম মানে সেই এসি বেসি চালিয়ে, মানে কোনো ফ্যান ফ্যান চলছে না, কোনো হাওয়া নেই, কোনো রুদ্ধ একদম, মানে চারদিক থেকে হচ্ছে স্তব্ধ, উম, আম, দরজা জানলা বন্ধ, একদম এয়ার 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 কি বলে, পাস করতে পারবে না এমন একটা স্টুডিওর ভেতরে গিয়ে, সেখানে এয়ারটাইট একটা প্যাকড আপ একটা জায়গার মধ্যে, সেখানে শুটিং চলছে, এবং এসি চলার কারণে খুব মানে ঠান্ডা চিল্ড এসি চলছে, তার জন্য ওদের ঘামও হচ্ছে না। অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, কিন্তু আমার যে জিনিসগুলো ভালো লেগেছে, এদের এদের ড্রেস, জুয়েলারি, মুকুট ফুকুট, এগুলো খুব ভালো কাজ हो হয়েছে। जाए तो भी मुझे स्वीकार এগুলো তাও ঠিক আছে। मेरे আমি लिए ले অনেকে বলেনি, কিন্তু আমার এই জায়গাটায় মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি মানে রিয়েলিস্টিক লাগছে না, ভীষণ গ্রিন স্ক্রিন লাগছে। একটাই প্রশ্ন, যে মানে এতটাই যদি বাজেট থেকে থাকে, সঞ্জয় লীলা বানসালি তো আম, এর ধারে কাছে কোনো বাজেটের মুভি করে না, তাহলে কি করে এত দুর্ধর্ষ সেট ক্রিয়েট করে? তো সেট গুলো নিশ্চয়ই মানে ক্রিয়েট করতেও, মানে রিয়েলিস্টিক সেট ক্রিয়েট করতেও এত খরচ লাগে না, হয় না। তাহলে এত হিউজ অস্বাভাবিক বাজেট নিয়ে পুরোটা ভিএফএক্স এর উপর নির্ভর না করে কিছুটা তো রিয়েলিস্টিক করা যায়। ওডিসি, আমি বলছি না ওডিসি বেটার হয়েছে বা ওডিসি থেকে এটা খারাপ হবে, সেটা নয়, কিন্তু ক্রিস্টোফার নোলানের মতো সবকিছু মানে খুব ভালো রিয়েলিস্টিকের মতো করতে হবে এরকম ব্যাপার কিছু না। তো ওখানে একটা জিনিস আছে, ওখানে সাইক্লপস যেটা দেখায় সেটা একটা রিয়েল লোক মনে হয়। তো জায়েন্ট যখন বানাতে হবে, সেটা তো একটা রিয়েলিস্টিক জায়েন্ট, মানে একটা কত বড় বড় বডি বিল্ডার আছে, একজন বডি বিল্ডারকে তো ডামি হিসাবে বা বডি ডাবল হিসাবে ইউজ করা যায়, তারপরে তার ফেসটাকে হয়তো ওরকম ভাবে কিছু ক্রিয়েট করলে, এবং সেটাকে একটা স্কেলিং একটা ব্যাপার আছে, মানে যখন স্কেলিং বলে একটা জিনিস হয়, মানে আমরা যদি চাই যে রিয়েল জিনিস দিয়ে করবো, কিন্তু সেটাকে জায়গা ঠিক রাখবো, সেটা তো সম্ভব। পার্সপেক্টিভের একটা ব্যাপার আছে না, মানে আমি যদি ক্যামেরাটা এখানে উপরে ধরি এরকম ভাবে, ল্যাপটপটাকে একরকম দেখবো, তারপরে এরকম করতে 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 আমি যদি নিচের দিকে সে এভাবে না ধরি, তখন মনে হবে ল্যাপটপটা কতটা উঁচু পর্যন্ত, কত উপরে। একটা মূর্তি আমরা অনেক দূর থেকে দেখে একরকম দেখি, তারপরে যখন ধীরে ধীরে যেতে 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 একটা সময় দেখি বড় হতে হতে আমরা উপরে এভাবে তাকাচ্ছি, তখন মানে মাথাটাও দেখতে পাচ্ছি না। এইভাবে তো বড় তো পার্সপেক্টিভ জিনিস তো তাই, যত দূরে যাবো তত ছোট দেখাবে। তো সেই সব ভাবেও স্কেলিং করা যায় চাইলে। আগেকার দিনে তাই করা হতো, জায়ান্ট দেখানোর জন্য, বাই করার জন্য। তো এর মধ্যে পুরো মুভিটার মধ্যে শুধু অ্যাক্টর গুলো বাদ দিয়ে কিছু রিয়েলিস্টিক নেই, এবং অ্যাক্টরদেরকেও মানে আহ, মানে এমন ভাবে ট্রিট করেছে, স্মুথ করে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে, যেটা উচিত না। তো এই জিনিসগুলো আমার প্রচন্ড খারাপ লেগেছে। আর বাকি ওভারঅল আমার পুষ্পক বিমান খারাপ লাগেনি, ওটা যে মানে রিয়েল ডেপিকশনের মতোই করেছে। মিউজিক নিয়ে তো কিছু বলারই নেই, সব ওটার জন্য আমি সবার আগে ওটা ওটা অ্যাভয়েড করলাম আর কি বলা, কারণ নেগেটিভ কিছু বলারই নেই। মিউজিক তো হান্স জিমার তো আমরা জানি, মানে আমরা, আর এআর রহমানও আমি বলবো যে মানে হয়তো নাইনটিজ এর যেই রকম ফর্মে ছিল সেই ফর্মে নেই, মাঝে মধ্যে ভালো ভালো করেন, আর কিছু কিছু একটু খারাপ ভালো লাগে না অতটা, কিন্তু আলটিমেটলি লেজেন্ড একজন, এবং তিনি রিভলিউশনাইজ করেছেন। আর এই ধরনের কাজ যেগুলোতে এপিকনেস এর ব্যাপার থাকবেই থাকবে, এখানে বহু ধরনের ইনস্ট্রুমেন্ট, অনেক কিছু কাজ হবে, তো সেখানে এআর রহমান তো মাস্টার একদম, মানে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টে মানে যাবতীয় ইনস্ট্রুমেন্টের নলেজ ওনার আছে, এবং মানে বিরাট বিরাট সব মিউজিশিয়ান তার হাতের মধ্যে রয়েছে। আর তাছাড়া হান্স জিমারকে নিয়ে তাছাড়া বলা উচিত না, হান্স জিমার আরো সিনেমা খুব দারুণ। আমরা সে নোলানের তো সব সিনেমাতেই, ব্যাটম্যান হোক কি মানে ইন্টারস্টেলার হোক, ইনসেপশন হোক, আমার মানে সব কটাতেই, এবং ওপেন হাইমার সবইতেই হচ্ছে মানে এবং আরো বিগ বিগ বাজেটে অনেক কাজ করছে, ডিউনেও মনে হয় ইয়ে হান্স জিমার। তো হান্স জিমার নিয়ে কোনো কথাই হবে না, তো মানে বেস্ট বিজিএম, মানে আমার সাউথের মতো বিজিএম দেয় না এরকম। ভারতে এক ধরনের বিজিএম হয়, সেটা মশালা ফাইট ভাইব আর কি, একটা একটা ভাইব আসবে, এটা ভাইবের জন্য না, এটা এপিক, তো এটা ওটা ক্যাজুয়াল জিনিস না। তো এইটাতে একটা মানে সেই মানে 100, 150, 200 জন মিউজিশিয়ান একসাথে পুরো একদম অর্কেস্ট্রা বাজাতে পারে আর কি, মানে একটা সেই ধীরে 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 উঠবে, তো সেই মিউজিকটা টিজারই পাচ্ছিলাম, আর এটাতেও পাচ্ছি, মানে একটু একদম গায়ে কাটা দেওয়ার মতো সেরকম একটা আছে। তো মিউজিকটা নিয়ে আমার কোনো ডাউট নেই খুব একটা কিছু হবে বলে। এবার এখন মনে হয় বেশ কিছু মাস বাকি আছে, তার মধ্যে যে যে জিনিসগুলো খারাপ আছে সেগুলো এখনো কারেকশনের সুযোগ আছে।
তো এই ওভারঅল মানে আমার ভালোই লেগেছে, দেখা যাক আর কি, মানে লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দিস মুভি। থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে।